ট্রাইব্যুনালে খুনি হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন চিকিৎসক। তোমরা পিআরের কথা বলো, আবার 300 আসনে মনোনয়ন দাও, বললেন আহমেদ আজম। ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান। এবং সর্বশেষ জানাবো দ্য প্রিন্টের প্রতিবেদন ব্যায়াম হেয়ার ট্রান্সপ্লান্ট অনলাইন বিপ্লবের সময় কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালে খুনি হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন চিকিৎসক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই গুলিবিদ্ধ আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় গোয়েন্দা পুলিশের লোকেরা আমাদের হাসপাতালে আসেন। ওই সময় নতুন গুলিবিদ্ধদের ভর্তি না করতে ডিবি চাপ দেয় বলে জবানবন্দি দিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক খুনি শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন অধ্যাপক মাহফুজুর রহমান। ফাঁসি চাওয়া অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় ডিবি পুলিশের হুমকি পেয়েছেন বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, 19 জুলাই গুলিবিদ্ধ আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় ডিবির লোকেরা আমাদের হাসপাতালে আসেন। ওই সময় নতুন গুলিবিদ্ধদের ভর্তি না করার জন্য তারা চাপ দেয়। সে সময় ডিবি পুলিশের সদস্যরা এই সাক্ষীকে বলেন, অতি উৎসাহী হবেন না, আপনি বিপদে পড়বেন। যাদের ভর্তি করেছেন তাদের রিলিজ দেবেন না। এই বিষয়ে উপরে নির্দেশ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এদিন বেলা 11:25 13 নম্বর সাক্ষী হিসেবে এই চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এছাড়া একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিনও সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এ নিয়ে এখনো পর্যন্ত এ মামলার তোমরা পিআরের কথা বলো, আবার 300 আসনে মনোনয়ন দাও, বলছেন আহমেদ আজম। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, 300 আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে 1 বছর আগে। এখনও তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলছে, পিআর না দিলে ভোট হবে না বলছে। জামাত ইসলামের নাম উল্লেখ না করে তিনি বলেন, তোমরা পিআরের কথা বলো, আবার 300 আসনে নমিনেশন দাও। পিআরের কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেওয়ার কথা না। কাজেই জাতিসংঘে প্রতারণা বন্ধ করতে হবে। আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দুপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মত বিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আহমেদ আজম খান বলেন, এক একজনের এক এক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, এদেশের রাজনীতিকে নিয়ে। অন্য কিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ শেষ হচ্ছে না। 5ই আগস্টের যে গণভ্যুত্থান, সেই গণভ্যুত্থানের শিক্ষাই হলো আর জাতিসংঘে প্রতারণা না করান। আমরা এখনো জাতিসংঘে প্রতারণা করছি। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে সাম্প্রতিক অবস্থাটা, এই কারণেই হলো দেশের অনিশ্চয়তা। যখনই দেশটা নির্বাচনের পথে যাবে তখন সব অনিশ্চয়তা কেটে যাবে, তখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। সব মানুষ তখন আইন শৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। যত দেরি হবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে। এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যাচ্ছে। আর যারা বুঝতে পেরেছেন তাদের ভোট নেই, তারা শুধু ভোটের চিন্তা করে। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুল আল জাহাঙ্গীর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান। ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে কড়া অবস্থান জানিয়েছেন বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখনো ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত 21 জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের উপরও বিরূপ প্রভাব পড়তে পারে। দ্য প্রিন্টের প্রতিবেদন ব্যায়াম হেয়ার ট্রান্সপ্লান্ট অনলাইন বিপ্লবের সময় কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগের নেতারা।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন কোনো শখ গড়ে তুলতে বা পুরনো আগ্রহে সময় দিতে পারেননি বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে অন্ধকারের মুখে। আমার একটাই লক্ষ্য, বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। এখন আর কোনো শখ, খেলাধুলা বা বিনোদনের সময় নেই। তার মতে, অবৈধ ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করেছেন তিনি। 51 বছর বয়সী সাবেক শিক্ষাবিদের দিনরাত কেটে যাচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে। তিনি বলেন, ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই। কখন ভোর হচ্ছে আর কখন সন্ধ্যা কখনো কখনো বুঝতেই পারি না। সারাদিন শুধু কাজ, কাজ আর কাজ। তার মূল কাজ বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা এবং নির্বাসিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় 1300 শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা মন্ত্রী নির্বাসনে আছেন। নাম প্রকাশ না করার শর্তে দলের এক সাবেক কেন্দ্রীয় সদস্যের মতে, শুধু রাজনীতিবিদ নয়, সাংবাদিক, সিভিল সোসাইটির কর্মী, সেনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কূটনীতিকরাও মোহাম্মদ ইউনূস সরকারের নিপীড়নের ভয়ে দেশ ছেড়েছেন। তার হিসেবে এই সংখ্যা 2000-এর বেশি। যারা ভারতে রয়েছেন তাদের বেশিরভাগই কলকাতার নিউ টাউনে বসতি গড়েছেন। প্রশস্ত সড়ক, সুলভ অ্যাপার্টমেন্ট, শপিং মল, ফিটনেস সেন্টার এবং বিমানবন্দরের কাছাকাছি অবস্থান, সব মিলিয়ে এটি তাদের জন্য আদর্শ ঠিকানা হয়ে উঠেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতা ও আরাফাত বলেন, আমার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হলেও তাদের জন্য লড়াই চালিয়ে যাব। বাংলাদেশের মানুষ আরও ভালো কিছু প্রাপ্য এবং আমাদের দেশকে আবারও অঞ্চলের অর্থনৈতিক রত্নে পরিণত করতে হবে। কক্সবাজারের এক সাবেক এমপি জানান, নির্বাসিত জীবনের একঘেয়ে রুটিন গড়ে উঠেছে। ভোরে ফজরের নামাজের পর তিনি পাশের জিমে যান আর তার সহবাসী পিলাটিস ক্লাসে অংশ নেন। 1500 বর্গফুটের ফ্ল্যাটের ভাড়া মাসে 30,000 রুপি। তবে অনিয়মিত গৃহকর্মীর কারণে রান্নার ঝামেলা হয়, যা ভিডিও কলে ঢাকায় থাকা স্ত্রীকে দেখে শিখতে হচ্ছে। এমপি হাসতে হাসতে বলেন, দেশে ফিরে হয়তো শেফ হয়ে যাব। দুপুরের পর অনলাইনে আওয়ামী লীগের দেশি বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক হয়। রাজনৈতিক খবরাখবর ভাগাভাগি করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা করাই এর উদ্দেশ্য। ফজরের নামাজ, জিম সেশন বা সকালে হাঁটাহাঁটি করা। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে প্রতি সন্ধ্যায় অনলাইন বৈঠক এবং ফিরে আসার আশা, এই চক্রের কাটছে এসব নেতাদের জীবন। 2024 সালের 2রা অক্টোবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে হঠাৎ করে তোলপাড় শুরু হয়। খবর ছড়িয়ে পড়ে, দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে কলকাতার বিখ্যাত বিনোদন কেন্দ্র নিক্কো পার্কে দেখা গেছে। তিনি কিভাবে দেশ ছেড়েছেন তা কেউ জানেন না। তখনও তিনি কিভাবে দেশ থেকে অদৃশ্য হয়ে হঠাৎ কলকাতায় উপস্থিত হলেন, ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীকে সেই ব্যাখ্যা দিতে হিমশিম খেতে হয়েছিল। জুলাই আগস্ট 2024 অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের একাধিক মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, সাংসদের মতো তার অবস্থানও ছিল রহস্যঘেরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেন, আমরা খোঁজ খবর নিয়েছি। কেউ যদি নিয়ম মেনে ইমিগ্রেশন পেরিয়ে যেতেন তার প্রমাণ থাকতো। তাদের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। অনেকে অবৈধভাবে দেশ ছেড়েছেন, কেউ দেশে রয়ে গেছেন, আবার অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। নিউ টাউনে বসবাসরত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য জানান, তিনি প্রায়ই খানের সঙ্গে দেখা করেন। তার ভাষায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সেখানে একটি বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, স্ত্রীকন্যাকে নিয়ে থাকছেন এবং নিয়মিত দলের নেতাকর্মীদের আতিথ্য দিচ্ছেন। প্রতি সপ্তাহে তিনি দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে। গত সেপ্টেম্বরে ঢাকায় তার ছেলে সাফি মুদাসসিরের খান জ্যোতি গ্রেপ্তার হন। ওই সাবেক এমপির মতে, নির্বাসিত নেতাদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন কামাল। তিনি প্রতিদিন সহকর্মীদের মনে করিয়ে দেন, আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে বসবাস করতে আসিনি, আমরা বাঁচতে এসেছি, যাতে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারি। সাম্প্রতিক সময়ে সংবাদ মাধ্যমে দাবি ওঠে, কলকাতায় আওয়ামী লীগের একটি গোপন অফিস রয়েছে। তবে কক্সবাজার ওই সাবেক এমপি বলেন, হ্যাঁ, নিউ টাউনে একটি জায়গা ভাড়া নেওয়া হয়েছে, সেখানে আমরা মিলিত হই। তবে এটাকে অফিস বলা অতিরঞ্জন। প্রায় 1300 নেতা এখানে আছেন। সবাইকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রয়িং রুমে মিলিত হবেন। ঢাকার এক তরুণ আওয়ামী লীগ এমপি নিউ টাউনে 2 BHK ফ্ল্যাটে একাই থাকার সময় কাজে লাগিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। তিনি জানান, ঢাকা থেকে পালানোর সময় আমার সামনের চুল পাতলা হয়ে গিয়েছিল। স্ত্রী কয়েক বছর ধরে বলেছিলেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে, কিন্তু প্রথমবারে এমপি হওয়ায় এত ব্যস্ত ছিলাম যে ঢাকায় সময় পাইনি। তিনি জানিয়েছেন, 2025 সালের জানুয়ারিতে দিল্লির একটি হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে নিজের নতুন লুক তৈরি করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।